স্বাগত সবাইকে। আন্তরিকভাবে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি আজকের এই আমাদের জুম অনুষ্ঠানে। স্বপ্নময়দা, আপনাকেও স্বাগত। এবং যারা যারা রয়েছেন আমাদের দিশারি লাইব্রেরির আহ, স্বেচ্ছাসেবক এবং মেম্বাররা। তো আপনারা সবাই জানেন দিশারি লাইব্রেরি এই মিলপিটাস শহর ক্যালিফোর্নিয়ায় চলছে প্রায় 4 বছর ধরে। আমরা এখানে নানান রকম অনুষ্ঠানেরও আয়োজন করে থাকি। আজকে সেরকম একটি অনুষ্ঠান আমরা দেখতে চলেছি। এছাড়া আমাদের প্রায় হাজার দুয়েক বই রয়েছে, যেগুলি বিনামূল্যে এখানকার মানুষেরা তারা এসে পড়তে পারেন এই লাইব্রেরিতে। এছাড়া নানা রকম অনুষ্ঠান করে থাকে। আরেকটি আমাদের নতুন প্রকল্প হচ্ছে বইয়ের প্রকাশনা। এবছর বই মেলাতে দিশারি পাবলিক লাইব্রেরি ও কমলিনী প্রকাশনা মিলে আমরা আহ, আমাদের প্রথম একটি সাহিত্য সংকলন প্রকাশ করেছি। এবং এর বিশেষত্ব যে এখানে মানুষ, বিভিন্ন দেশের মানুষ, তারা লেখা দিতে পারেন। আমন্ত্রিত লেখক তো থাকছেই, তাছাড়াও রয়েছে যারা প্রথমবার লিখছেন বা যারা নবাগত বা যারা অল্প লেখেন, তাদের লেখাও আমরা একটা রিভিউ প্রসেসের মাধ্যমে আমাদের বইতে অন্তর্গত অন্তর্ভুক্ত করেছি। আর আমাদের পরবর্তী বইয়ের সংখ্যা বেরোচ্ছে সেতু। সেটি 2027 সালে বেরোবে। এবং আমরা কিছু লেখা এখনো নিচ্ছি সেতু প্রকাশনীর জন্য। যেটা বলছিলাম যে আমরা অনেকগুলি অনুষ্ঠান করে থাকি। সেই অনুষ্ঠানের পর্বে, যেটিতে আমরা আজকে এক্ষুনি ঢুকবো, অনেক বা মানুষ আমাদের এই অনুষ্ঠানে কথা বলেছেন। এবছরের কিছু অনুষ্ঠানের কথা আপনারা দেখছেন। এরপরেও আছে দীপেশ চক্রবর্তী এবং আব্দুল কাফির অনুষ্ঠান, যেগুলি এই বছরই হবে কয়েক মাসের মধ্যে। তো এইটা মোটামুটি আমাদের দিশারি পাবলিক লাইব্রেরি, যেটা আমাদের এই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি অঞ্চলে অবস্থিত। আমাদের মানুষ, আমরা বাংলা সাহিত্য চর্চা এইভাবে করে থাকি। এই পর্যায়ে আমরা এবারে চলে যাব আজকে আমাদের মূল অনুষ্ঠানে। তো আজকের অনুষ্ঠানের যিনি, যাকে নিয়ে এবং যার বইকে নিয়ে, স্বপ্নময় চক্রবর্তীকে বাঙালি পাঠক মহলে তিনি অত্যন্ত পরিচিত একটি নাম। জন্ম 1950-এর দশকের গোড়ার দিকে কলকাতা শহরে। রসায়নে আহ, পাঠ করেছেন, বিএসসি পড়েছেন। তারপরে তার পরবর্তীকালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর পড়াশুনো, সাংবাদিকতাতেও তিনি পড়াশুনো করেছেন। কাজ শুরু করেন প্রথম দিকে ল্যান্ড ডিপার্টমেন্ট, এবং তার পরবর্তীকালে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন কলকাতায়, আকাশবাণী কলকাতায়। স্বপ্নবাবুর ময়বাবুর প্রথম বই যতদূর মনে পড়ছে ভূমিসূত্র। সেটি ছোট গল্প সংকলন ছিল একটি, 1982 সালে প্রকাশিত। প্রথম দিকে কবিতা লিখলেও পরবর্তীকালে মনোনিবেশ করেছেন গল্প উপন্যাসে। সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সেরা সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার লেখা গল্পের সংখ্যা 350, তার বেশি হবে, কারণ এই সংখ্যাটি হয়তো আরো বেড়েছে। প্রথম উপন্যাস চতুষ্পাদ পাঠী প্রকাশিত হয় 92 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। তার রচিত হলদে গোলাপ পায় আনন্দ পুরস্কার, অবন্তীনগর পায় তারাশঙ্কর পুরস্কার। এছাড়া একাধিক পুরস্কার পেয়েছেন, মানিক, ভারতব্যাস ইত্যাদি, তারাশঙ্কর ইত্যাদি নানান বই, নানান রকমের পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তার বই ইংরেজিতে অনুবাদ হয়েছে। নাটকও লিখেছেন ইদানিংকালে বেশ কিছু, যা বেশ কিছু নাট্যদল মঞ্চস্থ করেছে। কিছুদিন আগে সমাজ বান্ধবী জানলাম যে তার ছোট গল্প নিয়ে গবেষণা হয়েছে, গবেষণা করে পিএইচডি প্রাপ্ত হয়েছেন আম, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। এবং এছাড়াও প্রায় 12-14 জন তাকে নিয়ে কাজ করেছে, তার গল্প নিয়ে কাজ করেছে, তাতে এমফিল এবং পিএইচডি ডিগ্রি লাভ করেছে। আজকে আমাদের আলোচনার যে বইটিকে ঘিরে, সেই বইটি জলের উপর পানি। বইটি 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়। আজকে আমাদের মাঝে স্বপ্নময় বাবুকে পেয়ে আমরা অত্যন্ত গৌরবান্বিত মনে করছি নিজেদেরকে। আমি আর কথা না বাড়িয়ে উদ্দীপনকে বলবো আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ জয়দীপদা। দিশারি ও জয়দীপদাকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই স্বপ্নময় বাবুকে আমাদের মাঝে আনার জন্য।
আর সবাইকে স্বাগত জানাই শনিবারের সকালে এখানকার যারা জয়েন করেছেন, আর দেশ থেকেও যারা অনেক রাত হয়ে তারা জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। আম, আজকে যেমন জয়দীপদা বললেন, আমরা স্বপ্নবাবুর সাথে কথা বলবো জলের ওপর পানি এই উপন্যাসটা নিয়ে। আম, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা কেন্দ্রিক দেশভাগ এবং আনুষঙ্গিক পুনর্বাসন প্রক্রিয়ার যে গভীর প্রভাব সাধারণ জনজীবনে আজও রয়ে গেছে, সেটাই এই উপন্যাসের ভিত্তি। তো প্রসঙ্গত বলে রাখি, আমরা কিছুদিন আগেই এই উপন্যাস পাঠ করেছি এবং আলোচনা করেছি। আমাদের এখানে একটা বই সভা রয়েছে যেটার নাম শিকড় ও ডানা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটাও সেটাই। তো সেখানে আমরা বিভিন্ন বিষয়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা নিয়ে পাঠ ও আলোচনা করি। তো আমরা কিছুদিন আগেই জলের ওপর পানি নিয়ে আলোচনা করেছি। তো সেই জন্য যারা ওই দিন ছিলেন তাদের কাছে এটা অনেকটাই পরিচিত। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করার আগে কয়েকটা হাউসকিপিং রুল বলে নিই। আজকের আলোচনা পুরোপুরি প্রশ্নোত্তর ভিত্তিক হবে। তো আপনারা প্রশ্ন করার আগে অনুগ্রহ করে হাত তুলবেন এবং আমি হাত তোলার ক্রম অনুসারে আপনাদের ডেকে নেব প্রশ্ন করার জন্য। আর এক একবারে আপনারা প্রশ্ন সময়সীমা 2 মিনিটের মধ্যে রাখবার চেষ্টা করবেন, যাতে সবাই প্রশ্ন করার সুযোগ পায়। আর প্রশ্ন করার সময় দয়া করে ক্যামেরাটা অন করে নিলে ভালো হয়। আর প্রশ্ন করার সময় ছাড়া বা কোনো বক্তব্য না থাকলে যদি মাইক্রোফোনটা মিউট করে রাখেন তাহলে খুব ভালো হয়। ব্যাস এইটুকুই। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি শুরু করে দিতে চাই আজকের সভা দুটো প্রশ্ন দিয়ে স্বপ্নয়বাবুকে। প্রথমটা হচ্ছে যে আপনি এই উপন্যাসটা লেখার তাগিদ কোথা থেকে পেলেন, এবং আপনার এই লেখার পেছনে যে গবেষণা প্রক্রিয়াটি, এটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। মানে কতটা তার তথ্যভিত্তিক, কতটা আপনি নিজের আপনার অভিজ্ঞতা থেকে লাভ করেছেন, এইটা দিয়ে বললে ভালো হয়। হুম আমি ওই জয়দীপ যেটা আমার সম্পর্কে বলেছে, সেখানে ছোট্ট একটু কয়েকটা ছোটখাটো ভুল আছে, ওগুলোকে আমি আগে কারেকশন করে দিই। সেটা হচ্ছে যে আমার ওই কেমিস্ট্রি অনার্স নিয়ে বেসিক করেছিলাম। তারপরে আমি একটা চাকরি পাই একটা দেশলাই কোম্পানিতে। সেখানে আমি ওই ইয়েতে ছিলাম, একটা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বলে একটা পোস্টে। ওটা বন্ধ হয়ে যায়, তখন তো সেলসে ঢুকি। কিন্তু আমি নালন্দায় চলে গেলাম, ওই সেলসের কাজে ফাঁকি দিয়ে বিহার শরীফে কাজ পড়েছিল, আমার চাকরিটা চলে যায়। তারপর আমি পেইন্ট টেকনোলজিতে ভর্তি হলাম, পেইন্ট অ্যান্ড বার্নিশ টেকনোলজি। সেটা কিছুদিন করার পরে আমি আরেকটা চাকরি পেয়ে গেলাম, সেটা ল্যান্ড রিফর্মে। সেই ল্যান্ড রিফর্মে চাকরি করার ফলে আমি দেশটাকে বুঝতে পারলাম, গ্রাম জীবন, মাটির সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটাকে বুঝতে পারলাম। সেটা কিন্তু ওখানে একটু নানা রকমের মুশকিল ছিল। সেটা করতে করতে আমি হাওয়া অফিসে, মানে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টে আমি কাজ পেয়ে যাই। সেখানে রাডার দিয়ে ওই মেঘ অবজারভেশনের কাজ 5 বছর করেছিলাম। তারপরে আমি অল ইন্ডিয়া রেডিওতে ঢুকি, ওখানে আমি দীর্ঘদিন কাজ করেছি। এই হলো ব্যাপারটা। আর ওই আর ওই মানে আরেকটা কথা বলি, এই যে জলের উপর পানি নিয়ে আপনারা যেটা করেছেন, এই প্রসঙ্গে বলি, আমার প্রথম উপন্যাসটা ছিল হচ্ছে ভূমিসূত্র। আমার আমার প্রথম উপন্যাসটা ছিল ভূমিসূত্র, এই সরি, চতুষ্পাঠী। এই চতুষ্পাঠীটা লেখার সময় আমাকে ব্যাপক পড়াশুনো করতে হয়েছিল। তারপরে আমি যে পরিবারে বড় হয়েছি, সেই পরিবারের এবং আত্মীয় স্বজনের মধ্যে যেসব কথাবার্তা হতো, যেহেতু আমি স্বাধীনতার পরে জন্মেছি, স্বাধীনতার বছর 5 পরে জন্মেছি, বা দেশভাগের বছর 5 পরে জন্মেছি, তখন আরো 5 বছর ধরুন, আরো যখন আমার যখন 7-8 বছর বয়স, সেই বয়স থেকেই আমি বড়দের কথা শুনছি। ওই বড়দের কথাগুলো শুনে শুনে আমার আস্তে 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 একটা বোধ তৈরি হলো যে আমাদের কোনো একটা সময় আমাদের দেশ বলে কিছু একটা ছিল। এখন আমি যে দেশে আছি, সেটা আমাদের পরবর্তী দেশ। আমাদের আগে একটা দেশ ছিল। এবারে আমি ওই আমার বড়দের কথাগুলো শুনে শুনে একটা সময় যখন যখন আমি চতুষ্পাঠী বলে প্রথম উপন্যাসটা লিখলাম, লিখে আমার মনে হলো এটা সম্পূর্ণ হয়নি, এরপরে আরো অনেক কিছু লেখার আছে। 1992 সালে ওই চতুষ্পাঠী আমি লিখেছিলাম। তারপরে 2022 থেকে আমি জলের উপর পানি, মানে এত বছর পরে, 30 বছর পরে আমি এটা লিখতে শুরু করলাম।
আর এর মধ্যে আমি আমার মেটেরিয়াল বলতে ছিল ওরাল স্টোরি, বড়দের কাছে শোনা শোনা জিনিসগুলো। আর আমি যখন লেখালেখি করতে শিখলাম তখন আমার মনে মনে ছিল যে আমি এই আমাদের আগের দেশ, হারিয়ে যাওয়া দেশ, এইসব নিয়ে আমি লিখবো। সেই জন্য আমি নোয়াখালী আমাদের দেশ ছিল প্রাচীন, আগের দেশ ছিল নোয়াখালী। নোয়াখালী সম্মিলনী বলে একটা ব্যাপার ছিল, যেখানে ওই দেশ হারা মানুষরা এখানে একটা সময় মিলিত হতো, মিলিত হয়ে ওরা নিজেদের মধ্যে কথা চালাচালি করতো। ওরা একটা সুভেনির বের করতো, ছোট ছোট পত্রিকা বের করতো। সেই পত্রিকাগুলোর মধ্যে এমন কিছু ছিল যেগুলো আর কি ওই দলিল দস্তাবেজে পাওয়া যাবে না, ওগুলো খুব মাইক্রো লেভেলের ওই কিছু ইনফরমেশন। আমি যখন দেখলাম যে নোয়াখালী সম্মিলনী যেমন আছে, পরবর্তীকালে চাঁদপুর সম্মিলনী, তারপরে আপনার চট্টগ্রাম সম্মিলনী এইসব আছে, এদের অফিসগুলো খুঁজে খুঁজে ওখানে আমি কিছু জিনিসপত্র পাই, এবং সেগুলোই আমার ওই যেটা বলে গবেষণার মানে মেটেরিয়াল, যেগুলো ইয়ে সোর্স, ওই মানে প্রাইমারি সোর্স, যেগুলো সব জায়গায় পাওয়া যায় ওগুলো তো পেয়েছি। আর এই সব ছোট ছোট জায়গা থেকে আমি যেগুলো বার করেছি বা পেয়েছি বা খুঁজে পেয়েছি, সেগুলো আমার লেখার কাজে লেগেছিল। এই হলো ব্যাপারটা। অনেক ধন্যবাদ। আর আচ্ছা, এবার প্রশ্ন থাকলে বলুন, হাত তুলুন। আচ্ছা, সময়তার এখানে একটা প্রশ্ন আছে, যদি আপনাকে বলেন। নমস্কার স্বপ্নময় বাবু, আমার নাম সময়িতা। হ্যাঁ, নমস্কার। প্রথমত অনেক ধন্যবাদ এই অমূল্য বইগুলি আমাদের উপহার দেওয়ার জন্য। আমার যে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু একটা প্রশ্নই করা যাবে অ্যালাউড। তো আমি জাস্ট একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি বিভিন্ন চরিত্রকে এখানে বিভিন্নভাবে লিখেছেন, স্টাইল ওয়াইজ আর কি। ধরুন যেমন অনঙ্গমোহনকে তার চিন্তা দিয়ে ব্যাখ্যা করেছেন। তারপরে এই কৈলাস বাবুকে তার কথোপকথন দিয়ে আপনি ডেসক্রাইব করেছেন। বিলুকে আমরা অনেকটাই প্রথমত জানতে পারি তার ডায়েরি থেকে, বা মাধুরীলতা সম্পর্কে যখন কথা বলছেন কথক হিসেবে বলছেন। মাধুরীলতার কথকতা বলে একটা চ্যাপ্টারই আছে। এই এই ডিজাইনটার পেছনে আপনার কি চিন্তা কাজ করেছে? হ্যাঁ, এই ডিজাইনটা লিখতে লিখতে হয়েছে, আগে তো এই ডিজাইনটা ভাবিনি। যখন মাধুরীলতার কথা বলেছি তখন আমি কথকতার ফর্মে শুরু করলাম, যেমন করে ওই আগেকার সময় যারা কথক ছিল ওরা কথকতা করতো, সেই কথকতার ভঙ্গিতে শুরু করে দেখলাম ব্যাপারটা তো ভালোই হচ্ছে, তখন আমি এটা করেছি। আর অনঙ্গমোহন হচ্ছে ওই যে আমি সিকুয়েল, এটা হচ্ছে চতুষ্পাঠীরই সিকুয়েল। চতুষ্পাঠীতে একটা প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা টোল, সে তার গল্প আছে। সংস্কৃত পড়ানোর জন্য একটা টোল ছিল, এবং সেই মানুষটির যে টোলের যে মাস্টারমশাই, তিনি নিজেকে অধ্যাপক ভাবতেন, তার অধ্যাপক সত্তা। এবং যখন এই টোল বিলুপ্ত হচ্ছে, কেউ আসছে না, আস্তে আস্তে তো যে পুরনো ছাত্রী, তার খুব প্রিয় ছাত্রী, সেও একটা ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চাদের জন্য বাড়িতে তৈরি করলো, তার কারণ সংস্কৃতের কোনো বিক্রয় মূল্য নেই, সংস্কৃতের কোনো, এটা এমন একটা প্রোডাক্ট যেটা সেল হয় না। তো এরকম একটা অবস্থায় সে কিন্তু ওই যজমানি পুরোহিত বৃত্তি সেটা কিছুতেই করলো না, কারণ পুরোহিত বৃত্তিটা মানে ঈশ্বর এবং মানুষের মধ্যবর্তী কেউ, কাউকে তার বিশ্বাস হয় না, তার দর্শনে বিশ্বাস হয় না। সেই জন্য পুরোহিত বৃত্তি না করে চায়ের দোকান করতে গেল। শেষ পর্যন্ত তার নাতিকে সঙ্গে করে নিয়ে একটা চায়ের দোকান করছে, এবং শেষের দিকে আছে আর এই জলের ওপর পানিরও প্রথম দিকটায় সেটা চায়ের দোকান থেকেই শুরু হলো। এবারে অনঙ্গমোহন যে ধরনের চরিত্র, তার মধ্যে প্রচুর সংস্কৃত কথা থাকবে, আমি এখানে সংস্কৃত কথাগুলো লিখেছি। কৈলাস দেবনাথ, সে হচ্ছে রুদ্রজ ব্রাহ্মণ, মানে আমাদের বর্ণাশ্রমের মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিভেদ আছে। ব্রাহ্মণরা ওই দেশ থেকে চলে এসছে এখানে, কিন্তু অনেকের মধ্যে সেই আমি ব্রাহ্মণ এই সত্তাটা বিলুপ্ত হয়নি। এমনকি ওরা সঙ্গে করে নিয়ে এসেছে এমন কিছু কিছু প্র্যাকটিস, এমন কিছু কিছু অভ্যেস যেটা বহুদিন ধরে ছিল। রিফিউজি কলোনিগুলো সেই অভ্যেসগুলোকে অনেকটাই ভেঙে দিয়েছে। আমি সেটা ওখানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, যে
এইসব বাঙালি মানুষ যেগুলো কুসংস্কার এগুলো কি করে একটা কলোনি ভেঙে দিতে পারে। এই মানে ওই ব্রাহ্মণ ঘরের পাশেই নমশূদ্র ঘর, সেখানে থাকছে। এবং আহ, ওই যে মেয়েরা যখন স্নান করতে যায় পুকুর পাড়, সেখান থেকে ওখানে ওদের মেয়েলি গল্প, সেই গল্পের ভাষা আলাদা। তারপরে যখন চাকরি করতে হচ্ছে, রোজগার পাতির জন্য মেয়েদেরও তো বেরোতে হচ্ছে না। তো আহ এই ব্যাপারগুলো, এছাড়া রিফিউজি দেশভাগ বাঙালি জীবনকে অনেকটা সমৃদ্ধ করেছে। কষ্ট হয়েছে ঠিকই, একটা দুটো পুরুষ পরে সেটা সংগ্রাম করে বেশিরভাগ বাঙালি উদ্বাস্তু পরিবারের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো একটা এখানে ওই মানে সময়টার যে প্রশ্নটা ছিল সেটা মূলত যে আমি কিভাবে ওই কখনো কথকতার ঢঙে, অনঙ্গমোহনের একটা ভাষা, দেবনাথের একটা ভাষা, এমনকি আমি যখন ওই রিফিউজিদের ওই কলোনির মিটিং হচ্ছে সেখানে চট্টগ্রামের ডায়ালেক্ট আমি রেখেছি। যারা খুলনার লোক, সে চেষ্টা করছে খুলনার ভাষায় কথা বলতে, কিন্তু আলটিমেটলি একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি হয়ে যায়। রিফিউজি কলোনিগুলোতে দেখা গেছে যে 30 বছর পরে, যেটা 1950, 52, 54, 55 সালে যে যার জেলার কথা বলতো, তারপরে 1970, 75-এ গিয়ে দেখা গেল যে যার জেলার কথা নিজের ফ্যামিলিতেই বলে খালি, কিন্তু যখন পারস্পরিক কথাবার্তা বলে তখন একটা কমন বাঙাল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়। যেটা আগরতলায় হচ্ছে, যেটা ত্রিপুরায় হয়েছে। ত্রিপুরাতে তিনটে জেলার মানুষ বেশি গেছে ওখানে। হ্যাঁ, ওই ওখানে গেছে এর মানুষ, ওই ত্রিপুরার এধারে যেটা কুমিল্লা, কিছু কুমিল্লার লোক ওখানে গেছে, কিছু নোয়াখালীর লোক গেছে, কিছু চট্টগ্রামের লোক গেছে, কিছু সামান্য সিলেটের লোকও ত্রিপুরায় গেছে। এখন আপনি আগরতলায় গেলে দেখতে পাবেন তাদের মধ্যে একটা একটা ভাষা তৈরি হয়েছে, যেই ভাষাগুলো এই 3-4টে জেলার একটা সমন্বিত ভাষা। ঠিক তেমনি গাঙ্গুলি বাগান কিংবা যাদবপুরের বাঘাযতীন, এইসব অঞ্চলের রিফিউজিদের একটা ভাষা, দমদম এলাকার একটা সমন্বিত সমস্ত জেলা মিশিয়ে গিয়ে এটা তৈরি হয়েছে। তো আমি এই ভাষাগুলো এখানে চেষ্টা করেছি। কেউ যদি মন দিয়ে পড়েন আর কি, তাহলে আমি তো তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনার কথাটার আমি বলতে পেরেছি। আহ, অবশ্যই, মানে থ্যাংক ইউ সো মাচ। সেটা কিছুটা কিছুটা বোঝবার চেষ্টা করেছি সবকটা। আই আই থিঙ্ক প্রবাবলি চট্টগ্রামের ভাষাগুলো আমি অতটা বুঝতে পারিনি। আমি ছোটবেলায় দিদা দাদুর কাছে ওই বাঙাল ভাষাটা শুনেছি, বা আমার মা বা মামাদের কাছ থেকে শুনেছি। হুম। আম, তো হ্যাঁ, মানে খুবই মানে রিলেটেবল, এবং মানে একটা খুব, আমার মনে হয় একটা মানে ডিকলোনাইজড এফার্ট আর কি এটা। সো থ্যাংক ইউ এগেইন। একটা জায়গা আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ওই একটা মৃচ্ছকুটিম বলে একটা নাটক আছে। মৃচ্ছকুটিম নাটকের একটা অংশ, সেখানে ওই যেটা বাসব দত্তা বা এরকম, এই মানে আমি ওই মাউন্ট ব্যাটেন, জওহরলাল এবং জিন্না, হ্যাঁ, এদের মধ্যেকার সম্পর্কটা অনেকটা ওই নাটকের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি। আমি হ্যাঁ, জানি না কজন এটাকে ঠিক খেয়াল করতে পারবেন বা পারবেন না আর কি। এরকম করতে চেষ্টা করেছি। শেষের দিকে ওই শহীদ বেদিরা যখন নিজেদের মধ্যে পরস্পরের কথা বলছে, হুম, হুম, তখন সেটা আবার অন্য একটা এতে চলে গেছি আর কি, ইয়ের হ্যাঁ, আঙ্গিকের দিক থেকে আর কি, হ্যাঁ, এই আর কি। হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কারোর আছে? জয়দীপদা, তোমার প্রশ্ন আছে একটু? হুম। হ্যাঁ, মানে এই উপন্যাসটা পড়ে অনেক রকমের প্রশ্ন আসে। একটা প্রশ্ন যেটা যেটা গল্পে, যেটা স্বপ্নময়দা বললেন যে প্রথম দিকে শুরু হচ্ছে অনঙ্গমোহন দিয়ে, তার চায়ের দোকান শুরু হচ্ছে, সে চতুষ্পাঠী থেকে চায়ের দোকান করে বাগবাজারে চায়ের দোকান করে সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। তারপরে এই গল্পটা বিভিন্ন রকম ভাবে এগিয়েছে, অনেক সময় সময় আগে পিছু হয়েছে, বেশ কয়েক বছর পিছনে চলে গেছে, দেশভাগের সময়তে, ইতিহাস, মানে আমার মনে হচ্ছে যে
আপনি যখন এই পুরো গল্পটা লিখছিলেন স্বপ্নময়দা, তখন কি আপনি পুরোটা প্রথম থেকে একটা নীল নকশা ছিল, নাকি এটা আস্তে 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 ক্রমাগতভাবে এগিয়েছে? এবং আপনার যে বিবলিওগ্রাফি মানে গ্রন্থপঞ্জিটা আপনি বইয়ের পেছনে না আপনার ভূমিকাতে রয়েছে, তাতে বিশেষ বিশেষ কিছু বই হুম। যেগুলো খুব মানে ভালো লেগেছে আমার, মানে যেমন মানে বেঙ্গল ডিভাইডেড ইত্যাদি অনেক ভালো ভালো বইয়ের নাম আপনি দিয়েছেন। তো এটা এই পুরো প্রকল্পটা যে আপনার খুব কাছের প্রকল্প সেটা বোঝাই যাচ্ছে। সতীশ পাঠী, তারপরে আপনি আজকালে ক্রমাগত লিখছিলেন এটা নিয়ে, তারপরে লিখেছেন সেটা বন্ধ হয়ে যায়। তার মানে এটা আপনার খুব কাছের একটা সাবজেক্ট। কিন্তু মানে এই পুরো জিনিসটা গঠনটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, আমি না কিভাবে লিখবো প্রথমে ঠিক আমি ভাবিনি। আমি কিছু চিঠিপত্র পেয়েছিলাম, যেখানে এখানে অল্প কিছু চিঠিপত্র পেয়েছিলাম, যেখানে পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে ফেলে আসা জমি, সেটা কেউ কেউ বিক্রি করতে চায় এখানকার কেউ, এবং বিক্রি করার জন্য একজন ফোন তোমার কাছে ওখানকার আছে? মুসলমান সেও কিনতে চাইছে। হ্যাঁ, একজন আমি হিন্দু। মানে ফোনে অডিও ট্রাই করতে। হুম। হ্যাঁ, আপনারা কথা না বললে একটু দয়া করে মিউট করে রাখবেন। সরি স্বপ্নয় বাবু, কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে প্রশ্নটা কি ছিল যেন, জয়দীপ জিজ্ঞেস করেছিল যে মানে হ্যাঁ, আগে থেকে কোনো নীল নকশা ছিল কিনা। ঠিক। না, আমি 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 ভেবেছিলাম আমি বলবো যে এই রিফিউজিরা আমাদের ওই, আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকো আমি ইচ্ছে করেই পড়িনি আমার এই বই, এটা লেখার আগে পরবর্তীকালে পড়েছি। ইচ্ছে করে পড়িনি এই কারণে, যদি আমি ইনফ্লুয়েসড হয়ে যাই, যদি আমি প্রভাবিত হয়ে যাই কোনোভাবে, সেজন্য ওগুলো পড়িনি। তবে ইনফরমেশনের জন্য তো প্রচুর বইপত্র পড়েছি, এবং উপন্যাসও যে পড়িনি তা নয়। ওই শচীন দাসের, আমি ওখানে উল্লেখ করেছি, শচীন দাসের উদ্বাস্তুকরণী চাঁদ বলে সেটা উল্লেখ করেছি। সেখানে উদ্বাস্তুদের যে সমস্ত সংগঠনগুলো ছিল, সেখানে শচীন দাস ভালো বলেছিল। যদিও অনিল সিংহ বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ওই একটা চটি বই লিখেছেন, তিনি কাজ করেছেন প্রচুর, কিন্তু বই লিখে যাননি। সেই 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 চটি বইটা সামহাউ সেখানে আমি, মানে আমি ওগুলো এখানে ইনকর্পোরেট করতে পারিনি, এখানে আমি দিতে পারিনি। উনি পুরো উদ্বাস্তু কলোনির লিস্ট, কোথায় কি আছে না আছে, কোনগুলো কবে ও পেয়েছে, অনুমোদন পেয়েছে, কবে স্যাংশন হয়েছে, কোনটা এখনো স্যাংশন হয়নি যখন উনি লিখেছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা অমূল্য গ্রন্থ, কিন্তু আমার ওখান থেকে কিছু কিছু কাজে লাগিয়েছি, কিছু বেশ অনেকটাই লাগেনি। যেমন আমি নারায়ণ সান্যালের ওই দণ্ডক সবরী এবং ওই PL ক্যাম্প বকুলতলা, এই বই দুটো আছে, এই দুটো উপন্যাস, সেই দুটো আমি পড়েছি। কারণ আমি ওই মানে দণ্ডকারণে তো আমি যাইনি, আমি ভাবছিলাম দণ্ডকারণটা যদি আসে, তখন আমি দেখলাম না না, দণ্ডকারণে যখন আমি আদৌ যাইনি, আমি দণ্ডকারণের ব্যাপারটা আমি ওখানে উল্লেখ, মানে জাস্ট আমি করলাম না, ওই দিকে আমি যাইনি, আন্দামানের দিকেও আমি যাইনি। তবে মরিচঝাপিটা গেছি আমি, তার কারণ মরিচঝাপিটা যখন হয় তখন আমার তখন প্রাপ্তবয়স্ক, আমি তখন ব্যাপারটাগুলো জানি। 1978-79 সাল, 78 সালে তো আমি তো 1973 থেকেই বলা যায় আমি চাকরি করছি কোনো না কোনোভাবে। সুতরাং তখন আমার ওগুলো মরিচঝাপির ব্যাপারটা মনে আছে। তবে মরিচঝাপি নিয়ে আমি যাদের বই লিখেছি, তাদের বই পেয়েছি। মুশকিলটা হচ্ছে যে আমি তো যেহেতু পূর্ব বাংলায়, মানে বাংলাদেশ এখন, যেটা আগের পূর্ব পাকিস্তান, ওখানে আমি যখন আমার দেশ যাইনি, আমার দেশে কে আছে না আছে তাদের সাথে আমি সম্পূর্ণ এখন শেকড়চ্যুত। আমার দাদুর একজন ভাই ওখানে ছিলেন, তাদের কে আছে ওখানে আমি কিচ্ছু জানি না। এখানে যে আমি দেশে যাওয়ার একটা বর্ণনা আছে, সে সম্পূর্ণটা আমি কল্পনায় কিছুটা। আর ওই নোয়াখালীর দত্তপাড়া গ্রামে যেখানে আমাদের বাড়ি ছিল, সেই গ্রামের একজন মানুষ, তার নাম হচ্ছে আজাদ বুলবুল, তার সাথে ফোনে কিছু কথাবার্তা হয়েছিল। তো সেই কথার উপরে কিছুটা ভিত্তি করে এবং কিছুটা কল্পনায় আমি ওই জায়গাটা লিখেছি, নিজের ভিটের দিকে যে খুঁজতে যাচ্ছে বিলু, সেই জায়গাগুলো।
এবং আশ্চর্যভাবে আমাকে আজাদ বুলবুল জানিয়েছে যে আপনি যেগুলো লিখেছেন ওগুলো সমস্ত ঠিকই আছে। যেমন পুকুরের নাম পাল্টে গেল, একটা পাড়ার নাম পাল্টে মানে একটা পাড়ার নাম পাল্টে গেল, মানে একটা পাড়া সেই নামটা এমন হয়ে গেল মানে ইসলামাইজড হয়ে গেল আর কি। এখন যেমন এখানে আমাদের এখানে বিজেপি সরকার সেগুলো করছে, ওই যেখানে একটু পুরনো মানে ইসলাম ইসলাম গন্ধ আছে ওগুলোকে সংস্কৃতকরণের চেষ্টা হচ্ছে। ওইখানেও তাই ওরকমই মানে হয়েছিল আর কি। হ্যাঁ, ওই আর যেটা নারায়ণপুর বলে যেটা ছিল সেটা নারায়ণপুর এরকম একটা নাম হয়ে গেল। হ্যাঁ, ওই আহমদ কি যেন ওই, হ্যাঁ বলুন। তো যাই হোক, এই হলো ব্যাপারটা। ফলে আমার তো ওরকম লিখতে লিখতে ব্যাপারগুলো হয়েছে। আমি ভেবেছিলাম যে উদ্বাস্তুদের কিভাবে রিহ্যাবিলিট করা হয়েছে আর কি, বা কি করে ট্যাকল করা হয়েছে, এই ব্যাপারগুলো আমি একটু জানাতে চাইবো আর কি, সেটা ভেবেছিলাম। এবং সেটা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে আমাদের ওই বিভিন্ন যে এই যে ধর্মগুলো, আমি একটা নাস্তিক চরিত্রকে নিয়ে আসতে পারলাম। বিলু যেমন সেরকম ঈশ্বর মানে না। আবার যে মেয়েটিকে আমি আনলাম, সে উজমা বলে যে মেয়েটি, সেও কিন্তু রিফিউজি। সে কিন্তু পাকিস্তানে, তাদের আগে বাড়ি ছিল বিহারে, এবং বিহার থেকে যারা বাংলাদেশে চলে গেল, মানে পূর্ব পাকিস্তানে চলে গেল, তারা কাছের পাকিস্তান ভেবে ওইখানে চলে গেছিল। কিন্তু ওটা তো উর্দুভাষী ছিল। এই উর্দুভাষী মুসলমানরা, যারা বাংলাভাষী নয়, 1971 সালে যখন বাংলাদেশ হলো, তখনও তারা নিজেদের পাকিস্তানি মনে করে গেছে। বাংলাদেশ হওয়ার পর বহুদিন পাকিস্তানি মনে করে গেছে। ওই ওখানে 1952 সালে যখন লিয়াকত নেহেরু চুক্তি হয়, তখন এই ইস্যুটা উঠেছিল। পাকিস্তান বলেছিল, যে ভুট্টো তখন ছিল, ও বলেছিল যে যারা এখন এই পূর্ব পাকিস্তানে আছে উর্দুভাষী, তাদের আমরা পাকিস্তানে নিয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানে নেওয়া হলো না। তারপর একটা জেনেভা ক্যাম্প বলে, ওখানে প্রচুর ওই উর্দুভাষী মানে মুসলমান, যারা নিজেদের বাংলাদেশি মনে করতে চায়নি, দীর্ঘকাল মনে করেনি। এই মানে রিসেন্টলি বোধহয় হাসিনার আমলে ওই 1918-17 সালে ওরা ওই জায়গাগুলোকে ওরা নিজেদের বাংলাদেশি বলে মনে করেছে, এবং এরাও বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল। ওদেরই এরকম একটি মেয়ে উজমা, যে পাকিস্তানে চলে যায় কাকার কাছে। এই উজমা চরিত্রটা আমার তৈরি করতে ভীষণ ভালো লেগেছিল। আমি আগেই ঠিক করেছিলাম এরকম আমি একটা চরিত্র তৈরি করব, সেটা আমার প্ল্যানিং এই ছিল। এবং সেটা নিয়ে আমি কতটুকু কি করতে পেরেছি না করতে পেরেছি সেটা আপনারা বলবেন। এই থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা আমি প্রশ্ন করি। তো উজমাকে নিয়ে ওটা খুবই আমার খুব ভালো লেগেছে চরিত্রটা। আহ, শেষের দিকে যখন ওরা দিল্লিতে সেটেল করলো, ওইটা কতটা আপনি মানে ওরকম হতো ওরকম ভাবেন, নাকি ওইটা পুরোটাই কল্পনাপ্রসূত? ওই উজমার যে জার্নিটা, পাকিস্তান থেকে ফিরে গেল দিল্লিতে, আবার তারপর ওখানেই সেটেল করলো, তারপর ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশনের সময়টা, ওই টালমাটাল অবস্থা, ওই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। ইন্দিরা গান্ধী মানে টালমাটাল অবস্থাটা হলো বাবরির সময়তে। হ্যাঁ, বাবরি সময়, সরি এই সরি। বাবরি, হ্যাঁ। বাবরির সময়তে। হুম হুম হুম। ওই তো ওইটা কতটা যখন রিয়েলিস্টিক ছিল আর কি? 1992-তে। হ্যাঁ, মানে মানে না, পাকিস্তান থেকে এটা তো এরকম। হ্যাঁ, বলুন বলুন। এটা এটা হয়, এটা রিয়েলিস্টিক। কারণ ওই বাংলাদেশের আমি জেনেভা ক্যাম্প দেখেছিলাম। আমি বাংলাদেশে কয়েকবার গেছি, তো আমি বাংলাদেশের জেনেভা ক্যাম্পে গিয়েছিলাম। এই জেনেভা ক্যাম্পটা কেমন আছে? জেনেভা ক্যাম্প হচ্ছে মূলত উর্দুভাষী যারা পাকিস্তানি বলে মনে করেছে জায়গাটা একটা, সেখানে ওই সেই সময়কার সরকার। এরকম এরকম অনেকগুলো জেনেভা ক্যাম্প আছে। যেমন এই বাংলাদেশের যেমন ঢাকাতে আছে, সেরকম 12-14টা জায়গায় এরকম জেনেভা ক্যাম্প আছে।
এই জেনেভা ক্যাম্পের ওই জেনেভা চুক্তি অনুযায়ী এটা হয়েছিল। ওরা যেমন ওরা ওই মানে ইন্ডিয়া গভর্নমেন্ট ওদের কিছুটা সাহায্য করবে বলেছিল, পাকিস্তান বলেছিল আমরা এদের দেশে নিয়ে যাব, আর তখন পূর্ব পাকিস্তান বলছে এদের যেন কেউ হামলা না করে সেটা আমরা দেখব। এই 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 এই- এই ছিল এই সিনেমা ক্যাম্পটা আমি দেখেছিলাম। যদি এরকম একজন ওখানকার একটি মেয়ে, আমি 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 কিন্তু ওই ধর্মগুলো, এই সমস্ত ধর্মগুলোর মধ্যে অনেকগুলো ট্যাবু আছে, অনেকগুলো ওই ডোন্ট অ্যান্ড ডু আছে। তো অনেকগুলো ডোন্ট আছে যেগুলো যুক্তিতে মানে না আর কি। হ্যাঁ, আমাদের আমাদের ধর্মে আছে, ইসলামে তো আছেই, অনেক আছে। এগুলো অনেকগুলো ডোন্ট, আর এগুলো করব না, এগুলো যেগুলোকে আমরা ধর্মের বাহ্যিক আবরণ বলি, সেটা এই প্রসঙ্গে আমি পরে আসছি। তো এখানে উজমা চরিত্রটা আমার সম্পূর্ণ কাল্পনিক। আর উজমা বলে যে নামটা, আমি 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 যখন আকাশবাণীতে কাজ করি তখন আমাদের একজন উর্দু ক্যাজুয়াল কম্পেয়ার, তার নাম হচ্ছে উজমা। আমি ওকে জিজ্ঞেস করছিলাম উজমা মানেটা কি। উজমা বললো যে সামথিং লাইক ফায়ার, বললো সামথিং লাইক অ্যাঙ্গার, এরকম বললো। আমি তারপরে ওই মানে ওই এটা আরবি না ফার্সি আমি তো জানি না, ওই মেয়েটাও জানে না এটা আরবি না ফার্সি। আসলে দেখলাম এটা ফার্সি। আর এটা উজমা কথাটা হচ্ছে সংস্কৃত উষ্মা, উষ্মা, উষ্মা থেকে, সংস্কৃত উষ্মা নয়, এটা হচ্ছে ওই ইন্ডো ইন্ডো ইরানিয়ান। যখন ওই ইন্দো ইউরোপিয়ান থেকে আমাদের ওই মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলোতে যখন এলো, সেটা ইন্ডো ইউরোপিয়ান ভায়া ইন্ডো এরিয়ান, ইন্ডো এরিয়ান থেকে এখানে, যেমন পার্সি যাদের মানে ওই অনেক পার্সি শব্দের সাথে আমাদের সংস্কৃত অনেক শব্দের মিল আছে। হ্যাঁ, এই যেমন মানে ওই যে আপনারা জানেন হয়তো ওই যে মাজদা, মানে ওদের যে অনেক জায়গায় আহুর, আহুর, হ্যাঁ আহুর, আহুরটা অসুর হয়ে গেছে এখানে, স বলে না তো হ বলে, যেমন সিন্ধুটা হচ্ছে হিন্দু। তো সেরকম অনেকগুলোই আছে উষ্মা, উজমা, ওরা উজমা বলে, উষ্মা। এই জন্য উসমান নামটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবং সেখানে আমি যে ইসলাম ধর্মের ভেতরকার যে কিছু কিছু লেকুনাস আছে এবং যেগুলো উচিত নয় বলে মনে হয়েছে, সেটা আমি বিলুর মুখে বলিনি, সেটা আমি একজন সোকল্ড মুসলিম, যে মুসলিম ঘরে যা জন্ম, তার মুখ থেকে বলিয়েছি কিছু কিছু। তো খুব বেশি বলিনি, কারণ বেশি বললে পরে আবার মুশকিল আছে। তো সেগুলো মানে মুশকিল মানে কি, ওই আজকালে ছাপছিল তো, ওরা তখন ছাপবে না আর কি। আমাকেও সেই সংবাদ, এই যে সম্পাদক বলেছিল, তো ওই সৌনক লাহিড়ী ও বন্ধু, সে বলেছিল এমন কিছু লিখো না যাতে করে আবার হামলা করবে এখানে, তাহলে আমার আমার মুশকিল হবে। হ্যাঁ, আর আমাকে যেন কিছু কাটতে না হয়, এইসব আর কি। তো সেই জন্য উজমা, উজমা উজমা বলে একটি মেয়েকে আমি দেখেছি বলে বটে, কিন্তু এই ধরনের কোনো চরিত্রকে আমি ব্যক্তিগতভাবে দেখিনি। আর ওই বিলুর বিশ্বাস, যেটা ধর্মীয় বিশ্বাস, সেটা অনেকটা আমারই ধর্মীয় বিশ্বাস, ওরকমই। তাই আমি হয়তো যে যা পারিনি, যেগুলো হয় আমি করতে পারিনি, সেগুলো আমি বিলুর মাধ্যমে করেছি আর কি, করে দিয়েছি আর কি। আর শেষে যেটা আছে, যখন ওই নারায়ণ শিল্লাটাকে যখন ওই অঞ্জলি মানে বিলুর মা যখন ফেলে দিল, কারণ ওইটাই তো সমস্যা হয়ে যাচ্ছে। ও যখন মা যখন ওই বিলুর কাছে দিল্লিতে চলে যাবে, গেলে পরে সেখানে একটা মুসলিম মেয়ে তার হাতে রান্না খাবে ঠিকই, কিন্তু নারায়ণটাকে নিয়ে কি হবে? হ্যাঁ, তা তখন সেই তার বাচ্চাটা যে নারায়ণটাকে নিয়ে খেলাখেলি করতে পারে, এখন এই একটা নারায়ণ শিলার কম্পিটিটর হয়ে যাচ্ছে, একটা কম্পিটিটর হয়ে যাচ্ছে একটি শিশু, সেই শিশুটা নারায়ণ। তা তখন তখন যখন ওই শালগ্রামে ওই লাল শালুতে মোড়া শালগ্রামটা যখন জলে ফেলে দেয়, গঙ্গায় ফেলে দেয়, তখন ওখানে একটা দুটো তিনটে লাইন আছে, সেটা কতটুকু মানে জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। তখন উপর থেকে বিলু দেখে, মানে অঞ্জলি, অঞ্জলি দেখে যে ওমা রক্ত, জলের উপরে রক্ত কেন, রক্ত, ওহো রক্ত নয় ওটা, সেই আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে বাইরের আবরণ, যেটা শালগ্রামটাকে নিয়ে যে বাইরের আবরণ, সেই বাইরের আবরণটাই তো মানে রক্তাক্ত করছে আমাদের, ওইটাই তো আস্তে আস্তে জলে ডুবে গেল।
গন্ডগোলটা হচ্ছে বাইরেটাকে নিয়ে, অন্তরের ব্যাপারটা নয়, ভেতরের ব্যাপারটা নয় আর কি, সেটা বলার চেষ্টা করেছিলাম আর কি। আর ওই এবং মানে এভলিউশন অফ রিলিজিয়ান্স, সেখানেও কিছু 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 ওর মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে আমি ঢুকিয়েছিলাম। সেটা হয়তো 4-5 পাতা আছে, কিন্তু সেখানে আমি প্রি ইসলামিক বিলিফ, হ্যাঁ, ইসলাম এই আব্রাহামিয়াম বিলিফ, যেটা ইসলাম, জুইশ, পরবর্তীকালে খ্রিস্টানরা, তো একটাই তো সোর্স। এবং ওই মানে ইসলাম ধর্মের মধ্যে ওই আরবের, আসলে আমি এখানেও এটা বলার চেষ্টা করেছিলাম, অ্যাকচুয়ালি জাহেলি পিরিয়ড, মানে যেটা হচ্ছে আপনার প্রি ইসলামিক পিরিয়ড, তখন তো যে ব্যবসাপাতিগুলো হতো আরব থেকে, ওই মানে মক্কা থেকে এবং মদিনা থেকে যে রুটগুলো ওপরে, একদম ওপরে চলে গেছে ভূমধ্যসাগর পর্যন্ত, সেই সমস্ত জায়গায় মানে ভূমধ্যসাগর তো নয়, ওই এটা যেই সমুদ্রটা আর কি লম্বা, যেখান দিয়ে এটা আসছে, ওই এখন ওই হরমুজ গুলো যেখানে আর কি, মানে পোর্ট যেখানে আছি, সেই অবধি তো যেই রাস্তাটা চলে গেছে, সেখানে যদি বিভিন্ন ক্ল্যান, যে বেদুইনদের মানে মরুভূমির বিভিন্ন ক্ল্যান প্রায় হামলা টামলা করতো, ক্ল্যানগুলোর মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, এবং তোলা দিতে হতো, লুটপাট করতে হতো। এইটা বাণিজ্যটাকে স্মুথ করার জন্য হজরত মোহাম্মদের যে স্ত্রী খাদিজা, তিনি ব্যবসায়ী, তার স্বামী ব্যবসায়ী ছিলেন এবং খাদিজাও নিজে ব্যবসা করতেন, তার একটা ভালো ম্যানেজারের দরকার হয়েছিল। এই ম্যানেজারিটা করতে লাগলেন হজরত মোহাম্মদ, এবং তখন সবাই উনি বুঝতে পেরেছিলেন খুব ভালোভাবে যে একটা যদি কমন প্র্যাকটিস থাকে, যে বিভিন্ন ক্ল্যানগুলো, বিভিন্ন ট্রাইবাল বেদুইনগুলো, তার এক একটা দেবতা, এক একটা মূর্তি, এক একটা প্রতীক, সিম্বল নিয়ে ওরা লড়াই করছে, এই সমস্ত নিয়ে যদি বলি যে একটা মানে যে একজন আছে আর কেউ নেই, হ্যাঁ, সেই পুরনো, এটা কিন্তু এই একজন, সেটা আব্রাহাম, মানে এটা ওই জিউরাও সেটা ভাবে, ইহুদিরা একই রকম ভাবে, সেখান থেকে তো খ্রিস্ট ধর্ম এসছে, খ্রিস্টানরাও সেটা ওরকম ভাবে। তবে খ্রিস্টানরা যেমন ভাবে যে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, মুসলিমরা সেটা ভাবে না, যে ওই মানে মোহাম্মদ আদৌ আল্লাহর মানে ঈশ্বরের পুত্র নয়, সে হচ্ছে ঈশ্বরের প্রেরিত একজন দূত। কিন্তু খ্রিস্টানরা ভাবে সে হচ্ছে ঈশ্বরেরই পুত্র, মেরির গর্ভে জন্ম হয়েছে, সে ঈশ্বরেরই সন্তান, তাহলে সুতরাং সেও একজন ঈশ্বর, কিন্তু ইসলাম সেটা ভাবে না। এনিওয়ে, যখন একটা কমন হলো পুরো আরবে, যখন এই ব্যাপারটা হলো সবাই ইসলামাইজ হয়ে গেল, তখন ওই ঝগড়া ঝামেলাগুলো অনেকটা মিটে গেল, এবং ব্যবসাপাতিটা তখন ভালো হয়ে মানে ব্যবসাপাতিটা ভালো হয়েছিল। তো আপনি দেখবেন যে ওই মানে 600 সালে তো এটা হলো, তারপরে 1100-1200 এই সময়তে পুরো ব্যাপারটা ওরা অনেক উন্নতি করেছিল। আরবের ওই জ্যামিতি গুলো জানেন তো, ওদের সমস্ত ম্যাথমেটিক্স গুলো ইন্ডিয়া থেকেও কিছুটা পেয়েছিল। সুতরাং ওই বাণিজ্য রুট, মানে বিজনেস রুট নিয়েইটাই ওইটা ছিল ঝামেলা। আমি এটা করতে গিয়ে, এটা বই পড়তে গেলে আমার খুব ভালো হয়েছিল, তখন আমার চোখ টোক ভালো ছিল, আমার পড়তেও খুব ভালো লাগতো। আমি তখন ওই মানে কোরআনটা পড়ার মানে বোঝার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যখন দেখলাম যে এইভাবে করে বোঝা তো যাবে না, ইতিহাসটা না জানলে কিচ্ছু হবে না, এক একটা করে ওই ওই মানে আসছে, ওহি 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 একটা করে আসছে, আবার ওহি বলতে গিয়ে দেখুন, ওহি আমরা যেটা বলি না, বহি, ওটা অনেক সময় বর মতন হয় না, হোয়া হোয়া, ওহি, ওহি আসছে মানে বই আসছে। এনিওয়ে, ওই যে ওহিগুলো এক একটা করে আসছে কোরআনে, দেখবেন যে প্রথমটা যেটা শুরু হলো সেটা হচ্ছে ওই মদিনাতে পাওয়া একটা মানে সূরা, দ্বিতীয়টা তাই, একটা মক্কায়, একটা হচ্ছে হেরা গুহাতে, এরকম আর কি, কোনো ক্রোনোলজি নেই। হ্যাঁ, ওই সূরা বাক্কারা মানে অনেকগুলো আছে তো, অধ্যায় আছে তো, ক্রোনোলজি নেই। হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল। সুতরাং ওই কোরআনটা বোঝা আমাদের পক্ষে বোঝাটা খুবই মুশকিল, যার জন্য ওরা অনেকদিন ধরে পড়াশোনা করে। তবে ইতিহাসটা একটু যদি জানা যায় তাহলে ভালো হয়। তো আমি এখানে কয়েকটা চ্যাপ্টারে মানে যখন ওই উজমা এলো,
আর ওই উসমার সঙ্গে যখন ওই আপনার বিলু, হ্যাঁ, বিলুও বলা যায় ঠিক ঈশ্বরে বিশ্বাসী নয়, সে অনেকটা মানে বিজ্ঞান মনস্ক, অতটা সে ঈশ্বরের কোনো নিয়ম টিয়ম কিছু মানে না বলেই তো সমস্যাটা হলো। তো তো এবং সমস্যাটা হলো মানে আমার উপন্যাসটা হলো, এটা না হলে তো এই উপন্যাসটা হতোই না আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। তবে এটাও ঠিক যে এই বইটা, এই যে নীলকণ্ঠ পাখির খোঁজে বা কেবাক পাতা নৌকা এত বছর ধরে এখনো পর্যন্ত যে পপুলার আছে, আমার বইটা সেটা সেরকম থাকবে না। এটা 2-5 বছর পরেই এই বইটার কথা মানুষ সেভাবে মনে রাখবে না, ভুলে যাবে। তবে ওই একটা একাডেমি চর্চা যদি বলি, তাহলে এটা হয়তো কিছু কিছু লোক চর্চা করতে পারে। কারণ ওই মানে পোস্ট পার্টিশন সেটেলমেন্ট, হ্যাঁ, এটা নিয়ে সেরকম ভালো বই কিছু নেই। এখানে অল্প কিছু থাকলেও উপন্যাস সেরকম কিছু ওই প্রি পার্টিশন সেটেলমেন্ট নিয়ে তেমন কিছু উপন্যাস বোধহয় হয়নি। হ্যাঁ, প্রফুল্ল রায় লিখেছেন একটু কিছুটা, তবে এই রিফিউজি কলোনির ভিভিড ভিভিড কিছু লেখা নেই কোথাও এখনো। আমি একটু ডিসএগ্রি করবো, আমার রেলিভেন্ট থাকবে না সেটা আমার মনে হয় না, বাট হ্যাঁ, সেটা আমারও ডিসএগ্রিমেন্ট আর কি। কেননা সামহাও এটা খুব রিলেটেবল আমার মনে হয়। আর আহ, মানে এটা, এই বইটা বাংলায় আছে। এবং আমার মনে হয় যে খুবই আম, এক একটা জায়গা নিয়ে ব্যাপারটা খুব রিলেটেবল, কিন্তু মানে রিফিউজি কন্ডিশন, এই হিউম্যান কন্ডিশনটা এখন যতটা রেলিভেন্ট, মানে তার রেলিভেন্স একটু কমেনি। এবং আম, মানে সেই রকম জায়গায়, মানে যেখানে এই ক্যারেক্টারগুলো তুলে ধরেছেন নীলকণ্ঠ পাখির খোঁজের মতো, যে ক্যারেক্টারগুলো তুলে ধরা আছে, স্পেশালি মানে একজন মেয়ে হিসেবে মাধুরীলতার গল্প আমাকে খুব টেনেছে। যেখানে আমার স্পেসিফিক্যালি ওই ইনসিডেন্টটা যখন পড়ছিলাম, যেখানে ও এয়ারপোর্টে ও ধরা পড়ে গেল, এবং যেখানে আম, সমাজ এবং পিতৃতন্ত্র ওকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করছে এবং এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। দুটো ক্যারেক্টার, এক হলো গিয়ে ওর বাবা এবং ওর স্বামী, দুজনেরই একটা প্রান্তিক অবস্থান। একজনের হকার বৃত্তির চাকরি সেই সময়, আরেকজনের যে আহ, আম, যে মার্জিনালাইজড পজিশনটা হয়তো কোথাও ওর সাথে মুহূর্তের জন্য কি একটা সম্পর্ক ক্রিয়েট করেছে, যেটা ওর কাছে খুব লিবারেটিং। একজন বাবা ফিরতে ফিরতে বলছে যে আমি ওর কাউরে কমু না, তুইও কাউরে কইস না। এবং সেখানে কোথাও একটা ওর অবস্থানের প্রতি যে আম, একটা প্রোফাউন্ড হিউম্যানিজম আপনি তুলে ধরেছেন, সেইটার পেছনেও আমি আপনার চিন্তাভাবনাগুলো একটু জানতে চাইবো। এবং সেটা কোথাও একটা ভীষণভাবে টাচ করেছে, মানে ওই আম, আহ, নীলকণ্ঠ পাখির খোঁজের সেই গলা কাটা ষাঁড়টার মতোই, বা ওই বড় জেঠুর মতোই, মানে ইটস প্রোফাউন্ড অ্যান্ড প্রোফাউন্ডলি হিউম্যানিস্টিক। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আপনার চিন্তা আহ, ওই চরিত্রগুলো তৈরি করার পেছনে একটু জানতে চাইবো। আমি তো বললাম যে উম, ছোটবেলায় আমি ওইসব গল্প টপ্প গুলো শুনেছিলাম। আচ্ছা, হ্যাঁ। আমি যখন এখানে আছি, এখন যেখানে থাকি দমদম অঞ্চলে, তো সেখানে একটা আমি প্রফুল্লনগর বলে একটা এলাকা আছে, সেখানে এখনো এখনো পর্যন্ত বলে যেটা 1 নম্বর গেট। হ্যাঁ, 3 নম্বর গেটে একটা দোকান, একটা আমি বললাম না রিফিউজিদের একটা ভাষা হয়ে গেছে বলে, 3 নম্বর গেটে একটা স্পেস পাইছি, সেখানে আমি একটা আহ, দোকান দিয়ে দেবো। হ্যাঁ, তো রিফিউজি পাড়ার ভাষা হয়েছে 3 নম্বর গেট, 5 নম্বর, 1 নম্বর গেট, এগুলো সব ব্যাপারগুলো কি না এখান থেকে আমি ওখানে লিখেছি। যেমন ওই আহ, বেলগাছিয়া থেকে ছোট রেল এই পথ দিয়ে যেত, গিয়ে যশোর রোড থেকে বসিরহাট পর্যন্ত যেত ছোট রেল। এই রেলটা যখন উঠে গেল, যখন বাস রাস্তা তৈরি হয়ে গেল, তখন এই ছোট রেলটার ব্যবসা, এটা এটা সরকারি ছিল, এটা মার্টিন বার্নের ছিল। তো এটা যখন উঠে গেল, তখন এই জায়গাগুলো
লাইনগুলো রয়ে গেল, ওইখানে তো রিফিউজিরা বসে গেল। হ্যাঁ, তো এখানে একটা ঠিক দমদম রোডটা যেখানে ক্রস করেছি, দমদম রোডটা যেখানে একটা ওই প্রফুল্লনগরের রাস্তাটা ঠিক মোড়ে একটা দোকান আছে, মুদি দোকান। সেই মুদি দোকান, ওই মুদি দোকানের লোক যে এখন চালায়, সেটা তৃতীয় থার্ড একটাই পাকা মেঝে আমরা পেয়েছিলাম, একটা পাকা মেঝে। সেটা হয়েছিল এখানকার ওই গেট ফেলে তো, একটা রাস্তা পার হবে তো ট্রেন যাবে, একটা গেট, যেটাকে গেট বলে, এই কি গেট বলে ওটাকে, যেখান থেকে ট্রেন এলে পরে গেটটা ফেলা থাকবে। হ্যাঁ, ওই মানে বাস হ্যাঁ সেরকম লেভেল ক্রসিং। হ্যাঁ, লেভেল ক্রসিং এর যে যে গেট ফেলে না ফেলে, তার যে ঘর ছিল সেটা একটা পাকা ঘর ছিল। হ্যাঁ, সেই একটাই পাকা ঘর ছিল আর কি। তো সেখানে এখন 3 তলা বাড়ি হয়ে গেছে। এবং এইসব জায়গায় এখানে যেমন আমি ওখানে লিখেওছি যে এখন ফেরিওয়ালারা হাঁকছে পরবল পরবল বলে, কারণ এখন অবাঙালি এসে গেছে না অনেক। পটল বলে না ওরা, পরবল বলে, লাউকে লাউকি বলে, এইভাবে হয়েছে এখন। এমনকি এখানে এখন আমার এই সেদিন একজন পুরোহিত আছে ওই অঞ্চলের পুরোহিত, ওকে জিজ্ঞেস করলাম, আপনি কি, এখানে তো অনেকে এসে গেছে, আপনি এখন হনুমান পুজোর বরাত পান বাড়িতে? এখানে তো অনেক ওই হনুমান, আমাদের এখানে বিজেপি জিতেছে তো। বলে হ্যাঁ, হনুমান পুজো আমি পারি। আমি বললাম আপনাদের এখানে তো কোনো বাঙাল তো হনুমান পুজো কোনোদিন করেনি। আমি মানে আমি শিখে নিয়েছি। হ্যাঁ, মানে শিখতে কি আছে, পুজো ফুজো তো ব্যাপারটা শেখা, মানে এগুলো তো একটা কমন রুটিন, সেটা আমি জানি। তো এখন যে সেই কথাটা আমি অনেক দূরে সরে গেছি। কি 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 বলছিলেন আপনি? আমি সময় বলছিলাম যে আহ, মানে আম, মাধবীলতার যে ও ঘটনা। হ্যাঁ, মাধুরীলতা, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আমি দেখেছি। সেগুলো আমি দেখেছি, যেমন এখানে আছে সাইকেল, অবিরাম সাইকেল চালানো। এখন আছে না, আপনার বাবা দেখেছে, আপনি দেখেননি ছোটবেলায়। সেই হিরো হতো এই যারা অনেকক্ষণ ধরে একটা ছোট্ট জায়গায় সাইকেল চালাতো, সাইকেল চালিয়ে সাইকেলের মধ্যে জল খাচ্ছে, সাইকেল চালাতে চালাতে চা খাচ্ছে। এবং অনেকে এসে একটা 1 টাকা 5 টাকার নোট, 1 টাকার নোট দিচ্ছে, সেগুলো সেফটি পিন দিয়ে গায়ে লাগাচ্ছে। তা এই ধরনের ছেলেগুলো ছিল, এরা খুব হিরো ছিল। মাধুরীলতা এরকম একটা ছেলের প্রেমে পড়ে গেছিল। তো এরকম একটা ছেলের সঙ্গে সে প্রেমে পড়ে, তাও আলটিমেটলি ওটা হয়নি। হ্যাঁ, তার সাথেই সেই এয়ারপোর্টে তখন কলকাতা এয়ারপোর্টের নতুন যে বাড়িটা, সেই বাড়িটা তখন তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, পুরোনো একটা লাউঞ্জ আছে, যেটার মাথায় একটা রাডার আছে। আমি সেই রাডার দিয়ে, ওটা মেট্রোলজির রাডার। হ্যাঁ, প্লেনের রাডার আলাদা, প্লেন দেখার রাডার আলাদা, আর মেঘ দেখার রাডারটা আলাদা। তো আমি আমি যেটা মেঘ রাডার দেখার রাডার, সেটা ওপরে অ্যান্টেনা, কিন্তু দোতলায় বসে বসে আমি চালাতাম। হ্যাঁ, মানে স্ক্যান করাতাম আর কি, ওই ডিশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি। মেঘ মানে সমস্ত মেঘ নয়, যেগুলো কিউমুলো নিম্বাস বলে, যার মেঘের মধ্যে আপনার হবে, ওই ইলেকট্রিসিটি তৈরি হয় আর কি। তো সেটা দেখা, ওর মধ্যে প্লেন পড়ে গেলে মুশকিল আছে না, তার ভেতরে তো একটা ভীষণ রকম হুইলিং হয়। তো এগুলো আমি দেখেছি। ওই যে বাড়িটা হচ্ছে, ওই বাড়িটা যখন হচ্ছে, তার মধ্যে যে একটা ওদের তো একটা নির্জনতা চাই, মাধুরীলতা তার সেই সাইকেল চালানো হিরো প্রেমিকের। তো সেই সময় যেহেতু ওই বাড়িটা তৈরি হচ্ছিল আমি জানি, তাই জন্য ওই বাড়িটা দেখেছি। এবং আমাদের ওইসব শহরে, কলকাতায় এখনো সেটা হয়, কোনো একটা ফাঁকা বাড়ি ফাড়ি বা এইসব পেলে পড়ি, ওখানে ওই মদের আড্ডা জুটে যায়। হ্যাঁ, সস্তা, যেগুলো সস্তার মদ আর কি হয়, সেগুলোর আড্ডা ফাড্ডা হয় সেখানেই। ওই চানাচুর বিক্রি করছে না লোকটা, চানাচুর কোথায় বিক্রি হবে, যেখানে মদ ফদ গুলো হয় সেখানেই তো চানাচুর বিক্রিটা ভালো হয়, হতো। মানে এখন তো ওই মদ খাওয়ার ব্যাপারটাই পাল্টে গেছে অনেকটা। হ্যাঁ, তো তখন সেখানে ওটা হয়েছে। এবং তুইও কাইরে কইস না রে, আমিও কমো না, হ্যাঁ, এইটা আর কি।
এবং ওর বিয়েটাও হয়ে গেল খুব মুশকিলের ব্যাপার, ওই ওই যে বড় লোকের ঘরে যেই বিয়েটা হলো আর কি। এখন বাবা তো চাইছে একটা মেয়েটাকে কাঁধ থেকে লাইবিলিটি দূর করে দেওয়া, হ্যাঁ, এটা তো চাইছে ওর বাবা। এটা করতে গিয়ে এই কাণ্ডটা হয়েছে, এই ট্র্যাজিক ব্যাপারটা হয়েছে। এবং সেখানে যখন ওই বাড়িটা থেকে চিরতরে চলে যাচ্ছে, তখন তার বিদায় জানানোর ব্যাপারটা একটু পোয়েটিক, মানে ওই যে ওই সেই রেলিংকে সিঁড়িকে সবার কাছ থেকে টাটা করছে, সবার থেকে করছে, আর দেখবে না কখনো, এইসব। ওই জায়গাটা মানে আমি ভাষাটা নিয়ে অনেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম না, সেটাই সুযোগ পেয়েছিলাম এখানে করার। সেইটাই খুব হ্যাঁ, সিমলেসলি বেন্ড করেছে যে আপনি মহাভারতের রেফারেন্স তুলে যেভাবে ওর মানে মানে এখনো কিভাবে আহ, একটা কাব্যের ইমপ্রিন্ট আমাদের শাস্ত্রের ইমপ্রিন্ট আমাদের দৈনন্দিন জীবনের সাথে এনমেশড, একদম মার্জিনালাইজ একটা গ্রুপ, একটা কমিউনিটির মধ্যেও সেটা খুব সিমলেসলি, মানে একদম টোটালি দুটো ডিফারেন্ট স্টাইল, মানে দুটো স্টাইল অফ রাইটিং, সেই দুটো খুব ভালোভাবে মিশ খেয়েছে। হুম। আর এটা ঠিক, ওই অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়রা যেমন বাংলাদেশকে দেখেছে, পূর্ব ওই গ্রামগুলোকে দেখেছে, আমি তো দেখিনি। ফলে কি হয়েছে, আমাকে যারা দেখেছে তাদের দেখাটা আমাকে নিতে হয়েছে, ফেচ। আর যদি বলেন এটাকে আমি চুরি করেছি, সেটাও বলতে পারেন, কারণ ওদের দেখাটাকে আমার দেখা করে নিয়েছি আমি আর কি। ওই যে বিভিন্ন কিন্তু ছোট ছোট লেখক। সেটা কি দরকার নয়, মানে ধরুন আমাদের দরকার তো এই ধরনের লেখা, যেহেতু আমি নিজে দেখিনি, সুতরাং যারা দেখেছে তাদের তো সাহায্য আমাকে নিতেই হয়েছে। কারুর যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমি চুপ করব, না হলে আমার আরেকটা কোয়েশ্চেন আছে। জয়দীপদার আছে বোধহয়, আর আর আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আমার কিছু প্রশ্ন আছে। আমি হ্যাঁ বলো, অরুণ আশিস বলো। হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আচ্ছা, আমার মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে, আচ্ছা আমি অরুণ আশিস প্রথমে বলে রাখি। তো আমার হুম। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে আপনার মানে চরিত্র থেকে মানে চরিত্রের যে ব্যক্তিগত যাত্রা, তার থেকে ইতিহাসটা একটু বেশি প্রাধান্য পেয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এটা কি আপনি সচেতনভাবে করেছেন, নাকি এটা লিখতে লিখতে পুরো ব্যাপারটা হয়েছে? মানে আম, এটা কি মানে এরকম নয় যে, মানে ধরুন আপনার যদি মানে এখন যদি আবার লিখতেন, তাহলে কি চরিত্রগুলো যেভাবে লিখেছেন সেভাবেই লিখতেন, নাকি আরো কিছু পরিবর্তন করতেন? এটা হচ্ছে আমার একটা জানি প্রশ্ন। না, আরেকবার লিখলে তো কেউ তো তার নিজের লেখায় কেউ সন্তুষ্ট হয়নি, পৃথিবীর কেউ হয়নি। তো আমি যদি আরেকবার লিখলে নিশ্চয়ই কিছু কিছু চেঞ্জ হতো। হুম। হ্যাঁ, আমি ইতিহাস একটু একটু ভারাক্রান্ত হয়েছে, কেউ কেউ বলেওছে। আমি জানি না আমি কি করতাম, কারণ আমি বইটা বেরোনোর পর আমি আর দ্বিতীয়বার নিজে আর পড়িনি, এই আর কি। আচ্ছা, আচ্ছা। ইতিহাসটা একটু বেশি হয়েছে যদি মনে হয়। আর এটাও ঠিক, যারা যেসব পাঠকরা ইতিহাসটা জানে না, তাদেরও তো হুম, মনে হয়েছে আমার ইতিহাসটা তো জানানো দরকার। হুম, এই জন্য নিশ্চয়ই। ওরা তো আবার নতুন করে ইন্ডিয়া ডিভাইডেড কিংবা জয়া চ্যাটার্জি পড়তে যাবে না। হুম, 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 নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো সত্যি কথাই। কিন্তু আমার পড়ে খুবই ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে হয়তো আপনি একটু বেশি, মানে এটা কি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন, নাকি সেটা লিখতে লিখতে আপনার মনে হয়েছে যে এই সংক্রান্ত তথ্যগুলো আমার এই বইয়ের মধ্যে দিয়ে জানানোটা খুবই প্রয়োজনীয়? তাই মনে হয়েছিল বোধহয় আমার। এগুলো, আচ্ছা। এই তথ্যগুলো জানিয়ে দেওয়া দরকার। হুম, হুম, হ্যাঁ, নইলে একটা শুধু এটা শুধু চরিত্রের মুখ থেকে বলানো একটু আরো ভালো, আরো হলে ভালো হতো, নিশ্চয়ই ভালো হতো। সেটা করতে গেলে আরো প্রতিভার দরকার হয় আর কি, কি করে করব না করব ইত্যাদি আর কি, সেটা হয়নি। ফলে কি হয়েছে, আমি ন্যারেটার হয়ে গেছি অনেক জায়গায়। হ্যাঁ, আচ্ছা। আর কখনো আরেকটা কখনো কথা বলে, চরিত্রের মুখ দিয়ে বলিয়েছি, হ্যাঁ, যেমন ওই যে ওই ওর নাম হচ্ছে কৈলাস দেবনাথ। হ্যাঁ, হ্যাঁ, হুম, আচ্ছা, সে যেই বাচ্চাটাকে একটা সেই ওই আসগর আর সাগর আর আসগর, ওই ব্যাপারটা কি মনে আছে আপনার? যে আসগর ছিল, যাকে অবশ্যই। কেনা হয়েছিল দুর্ভিক্ষের সময়, পরবর্তীকালে সে সাগর হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, এবং মনে আছে। সে ভীষণ রকম কট্টর হিন্দু হয়ে গেল, সে মুসলিম বিদ্বেষী, কিন্তু ভেতরে ভেতরে সে যে জন্ম জন্ম থেকে সে যে মুসলিম, সেটা কিন্তু সবাই জানতো না, এটা কৈলাস দেবনাথ জানতো, তাই না?
হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলার ছিল যে আপনার এই পুরো উপন্যাসটা তো অনেকটা গবেষণা নির্ভর, তাই এটাতে কত সময় লেগেছে আপনার লিখতে? মানে এটা তো দীর্ঘ সময়। আম, হ্যাঁ, এটা তো বললাম তো, 1992 সালে আমি চতুষ্পাঠী লিখেছিলাম। হ্যাঁ, চতুষ্পাঠী লেখার সময় ওটা আমি যখন এই থিমটা নিলাম, তখন তো আমাকে একটু, দেখুন আমি তো সংস্কৃত ছাত্র নই, সংস্কৃত তেমন সেভাবে ভালো বুঝি না। আমাকে তো ওই সংস্কৃত জানার, চরিত্র তৈরি করার, ওই কারা পড়তো, কি নিয়ম, তারপরে আমি রিপোর্টে পড়- আহ, বোধহয় কানেকশনে কিছু সমস্যা হচ্ছে। তো এইসব করে টোরে আমার গবেষণা যদি বলেন, তো আমার সেই সময় থেকেই মনে হয়েছিল যে আমি এটা নিয়ে কিছু একটা পরবর্তীকালে করবো, কারণ আমি তো কিছু ভাবিনি। কিন্তু যখন ভেবেছি যে এগুলো নিয়ে লেখা যায়, তখন আমার পিসিমা ঠাকুমারা ছিলেন বা বলতে পারছেন না। হ্যাঁ, তবুও আমার যেটুকু মনে ছিল স্মৃতি, আমার এখানে অনেক প্রবাদ বাক্য আছে, ছড়া আছে, যেগুলো পূর্ব বাংলার আর কি, প্রবাদ ছড়া ইত্যাদি ইত্যাদি, কলোনির বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে বলানো আছে। সেগুলো আমি শুনেছিলাম, যেগুলো মনে ছিল তাই। যেগুলো মনে ছিল না, সেগুলো আমি টুকেছি। কোত্থেকে টুকেছি না, ওই বাংলাদেশের যেটা ওদের ওই বাংলা একাডেমি আছে, তাদের অনেক বই আছে, কুমিল্লা জেলার প্রবাদ ও প্রবচন, হ্যাঁ, ইয়ে যশোর জেলার প্রবাদ ও এরকম সব বই আছে। আমি এরকম কিছু বই টই কিনেছিলাম। কিনে আমি ওইসব বই টই থেকে, ওখান থেকে একটা এরকম প্রবাদ প্রবচন কোনো মুখ দিয়ে বলিয়ে নিয়েছি। তাতে করে কি হয়েছে, লেখাটা আর একটু জ্যান্ত মনে হয়েছে আর কি, প্রাণ পেয়েছে। কিন্তু আমি তো নিজে হয়তো জানিনি, আমি ওইখান থেকেই নিয়েছি, ধাঁধা ফাঁদা এগুলো সবই, অনেকগুলোই। সামান্য কিছু কিছু মনে ছিল, আর বেশিরভাগই মনে ছিল না। থ্যাংক ইউ। জয়দীপ দা মনে একটা প্রশ্ন আছে। না, স্বপ্নবাদী যে ইতিহাসের যে প্রশ্নটা বললেন, তো বইয়ের ওই জায়গাটা যেখানে ওই আহ, কৈলাস, বিশ্বনাথ ওরা গিয়ে মানুষ বেচা কেনা হচ্ছে বাংলাদেশে, মানে বর্তমান বাংলাদেশের একটা বাজারে, সেখান থেকে ছেলেটাকে কিনছে, এবং ছেলেটার বাবা সম্ভবত বলছে হুম, পোলার নিয়ে যান, কোনো ঝামেলা নেই এরকম বলছে। ওই জায়গাটা গায়ে কাঁটা দেওয়ার মতন। এবং আমার মনে হচ্ছে ওইখানটাতে হুম। ইতিহাসকে আপনি লোকের, মানুষের মুখে যেভাবে ফুটিয়েছেন, সেটা একটা মানে অত্যন্ত আহ, মানে মানুষের মানে আবেগকে একদম জাস্ট নাড়া দিয়েছে। ওটা পড়ে আমার মনে হলো যে 1943 সালে কিন্তু এটা হয়েছিল এরকম, মানে ছেলে পুলে এরকম বিক্রি হতো। সেটা আমি ওই বললাম না যে ওদের যে পত্রিকা থাকে না, ওদের যে পত্র পত্রিকা থাকে, সেখান থেকে আমি পেয়েছিলাম। পরবর্তীকালে আপনি যদি ওই ইন্দ্রদুগারের ছবি দেখেন, হ্যাঁ, ওই যে দুর্ভিক্ষের, ইন্দ্রদুগারের একটা ছোট্ট স্মৃতিকথার বইও আছে। সেখানেও সে এরকম একটা লিখেছে যে ওই এরকম যুদ্ধের সময় বা মানে অনেকে বাড়ির ছেলে পুলে বিক্রি করে দিয়েছে। যুদ্ধের সময় মানে দুর্ভিক্ষের সময় আর কি। আর কৈলাস চরিত্রটাকে কি ইতিহাসের কথা বলানোর জন্যই আনা, নাকি কৈলাস মানে অবশ্যই তার অন্যান্য সেটা পরিবারের মধ্যে, কিন্তু তার যে ক্ষত তৈরি হলো, তার পুত্রবধূ যখন ফেলে দিল, মানে বিক্রি করে দিল তার লেখাপত্র, এবং সেই চরিত্রটাকে খুব অদ্ভুত একটা চরিত্র মনে হয়েছে। একদিকে সে হ্যাঁ, মেয়ে হ্যাঁ, 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 মেয়ে তো হ্যাঁ, পছন্দ এটা করে না, সম্পূর্ণ পুত্রের হাত আমার, থেকে পছন্দ করে। এটা সম্পূর্ণ বানিয়েছি, আমি তৈরি করেছি ওটাকে করা। এবং সেটাও একটু 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 পাগলাটে টাইপ তো, কৈলাস দেবনাথ। সে অনেক কিছুই করেছে আর কি। সে আহ, মানে কমিউনিস্ট পার্টিও করেছে, আবার এই রুদ্র যে মানে যারা নিজেদের কমিউনিটি, তাদের ইয়ে করার জন্য, ওই মানে একটু ওপরে তোলার জন্য চেষ্টা করা, এই সমস্ত কিছুই করেছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক নেতা যখন তাদের নামে ওই যে পাড়ার রিফিউজি কলোনি যে কুকুরগুলো ছিল, তাদের নাম রেখেছে বিভিন্ন নামেতে। তো এই ধরনের চরিত্র, একটা পাগলাটে খ্যাপা চরিত্র, সেটা আমি তো কৈলাস দেবনাথকে ইচ্ছে করেই করেছি, কারণ ওকে দিয়ে কিছু বলাবো বলে। কুকুরদের নামও তো বদলে যেত আবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে মানে খুবই মানে
ট্রাইড টু ফিগার আউট দ্য রাইট ওয়ে, এবং মানে খুবই কনফ্লিক্টেড একজন ক্যারেক্টার, এবং তারপরে আজকাল মানে তার পরের জেনারেশন তাদের কিভাবে দেখছে সেইটার মধ্যে একটা কনডিসেনশন, সেগুলো খুব ভালো লেগেছে। আচ্ছা। মিঠুয়া এই হ্যাঁ, ছেলে বেচার এই হ্যাঁ, এটা পড়ে হ্যাঁ, আমি আরেকটা এটা বললাম না, এটা চতুষ্পাঠী সিকুয়েল। হ্যাঁ, আমার আরেকটা পার্ট লেখার ছিল সেখানে, যে যেই ছেলেটি নকশাল হয়েছিল আর কি, হুম, ওই কৈলাস দেবনাথের ওই ভাইয়ের ছেলেটা আর কি। হুম, 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 হ্যাঁ, যে ছেলেটি নকশাল হয়েছিল আর কি, এবং যার কারণে আর কি ওই মানে অনঙ্গমোহন মারা গেল, ওই ওকে ধরে নিল না, তার ডায়েরিতে কিছু পেয়েছিল বলে। হুম, হুম, সে যে নকশাল হয়ে গেল, এবং নকশাল হয়ে গিয়ে সে গ্রামে চলে গেল, সেখানে আমি ভেবেছিলাম, আমি তো কিছুদিন গ্রামে কাজ করেছি এবং ল্যান্ড রিফর্মে কিছুদিন কাজ করেছি, এবং সেও ল্যান্ড রিফর্মেই চাকরিটা পেয়েছে। কারণ এখানে বিলুকে আমি মেট্রোলজিস্ট দেখিয়েছি, কারণ আমি মেট্রোলজিস্ট ছিলাম না, আমি আবহাওয়াবিদ ছিলাম না, আমি জাস্ট ওই রাডার অপারেটরই ছিলাম। তো এখন যেটা ব্যাপারটা ছিল যে আমি একটা লেজ রেখে দিয়েছিলাম, যেটা ওকে নিয়ে আমি পরে করব, কারণ ওটাও আমার একটা অভিজ্ঞতা ছিল। কারণ ল্যান্ড রিফর্মে তো আমি 2 বছর কাজ করেছি, তখন ভূমি রাজস্ব মানে অদ্ভুত কিছু কিছু ব্যাপার ছিল, সেগুলো আমি লিখতাম, নকশাল আন্দোলন লিখতাম, ওই যে আবেগ গ্রামে পড়ে, ওই গ্রামে চলে যাওয়া এবং সেখান থেকে স্বপ্ন ভেঙে যাওয়া, হ্যাঁ, ওই ডি-ইলিউশনড হয়ে যাওয়া আর কি, ডিল, এইগুলো লেখার ইচ্ছে ছিল। কিন্তু আমার এখন যেটা শারীরিক অবস্থা, মানসিক এবং চোখ, এই সমস্ত নিয়ে এটার পরে আমার আর কিছু লেখা হলো না। লাস্ট একটা উপন্যাস লিখেছি, রেডিওওয়ালা বলে, যেহেতু আমি রেডিওতে অনেকদিন কাজ করেছি। আমি ভাবলাম যে আকাশবাণীর এই অভিজ্ঞতাটা নিয়ে তো কেউ কিছু লেখেনি, আমি একটা যদি লিখি, লেখা দরকার, কারণ এটা আমি না লিখলে এটা আর হবে না কিছু। তো সেই জন্য আমি রেডিওওয়ালাটা লিখলাম, এটাই আমার শেষ উপন্যাস, সম্ভবত আর পারবো না। আমার এখন শরীরের অবস্থা ভালো নয়, চোখের অবস্থাও ভালো নয়, একদম লিখতে পারছি না আর কি। তেমন এই হয়ে গেল আমারও ব্যক্তিগত, এটা আমি কখনো ভাবিনি যে এটা আমার এরকম হবে। হুম, ফলে আর ওইটা আর লেখা হলো না আর কি। ওই কৈলাস দেবনাথের যেই ভাইপোকে নিয়ে আরেকটা লেখার কথা ছিল আর কি, ভেবেছিলাম। হুম, থ্যাংক ইউ। মিঠুয়াদি, আপনার প্রশ্ন আমি ছিল? হ্যাঁ, আমি আসলে প্রশ্নের চেয়ে বড় কথা কমেন্ট করতে চাই। আপনার বইটা আমরা পড়েছি আমাদের মানে বই সভাতে। আমরা বই সভাতে কিছু কিছু নিজেরা যারা পড়ি তারা কিছু কিছু প্যারাগ্রাফ যেগুলো ভালো লেগেছে সেগুলো আউট লাউড মানে সবাইকে শেয়ার করি। তো এই আহ, ওই ছেলের ব্যাপারটা আমি পড়েছিলাম, অসম্ভব ইমোশনাল হয়ে গেছিলাম যখন আপনি এমন, যেটা সময়টা বলছে বারবার করে, যে যে হিউম্যানিটি, যে বাবা তার ছেলেকে বেচতে এনেছে, তার হিউম্যানিটি, সে সেলিং হিজ সান, মানে বলছে যে খিদে পেলেও কাঁদে না। মানে আমি ভীষণ মুভড হয়েছি, এটা আপনি অসম্ভব ভালো করে লিখেছেন। আর ভীষণ ভালো লেগেছে মাধুরী লতার কথা, বারবার পড়েছি। আর আমার নিজের মনে হয়েছে যে অবশ্যই বিপ্লব মানে বিলু হয়তো প্রোটাগনিস্ট আপনি করেছেন, কিন্তু আমার মনে হয়েছে এটা অনঙ্গমোহনের পার্সোনাল জার্নি আর কি, আর্ক অফ হিজ লাইফ। কারণ উনি অত্যন্ত, আপনি যেভাবে চরিত্রটাকে তৈরি করেছেন সেটাতে উনি খুবই প্রিন্সিপলড, নানান রকম বিশ্বাস, সমস্ত কিছু সংস্কৃত জ্ঞান নিয়ে, সেগুলো সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল। সো দ্য প্রশ্ন যে কি মানে শেষ পর্যন্ত গিয়ে, আমার মনে হয়েছে সেটা যে অনঙ্গমোহনের পার্সোনাল, আপনি যদি ওখানেই শেষ করে দিতেন আই উড হ্যাভ বিন হ্যাপি। অনেক কিছুতে আমার তো মানে আমার নিজেরও তো অনেকটা বয়স হয়েছে, পার্সোনাল জার্নি হয়েছে, তো আমি অনঙ্গমোহনের সঙ্গে অনেকটাই রিলেট করতে পেরেছি যে কত কিছু মনে হয় সেগুলো আস্তে আস্তে সব ভেঙে গেছে। আর আমার কাছে যে আপনি যেভাবে রিফিউজি কলোনির যে ছবিটা
এঁকেছেন সেটা আমার কাছে, আমরা কলকাতার মানুষ, মানে এপার বাংলার মানুষ, আর আমার মা তো লখনৌয়ের ছিলেন, কাজে হনুমান পুজো আমার বাড়িতে খুবই মার সিংহাসনে হনুমান পুজো হতো আর কি। তো ছট পূজা হনুমান তো ভীষণ ছিল। তো আমার ওটাতে অনেক কিছু, মানে আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি। আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সময়টা আপনার ওই কলোনির লোকেরা যখন নিজেদের মধ্যে একটা অর্গানাইজেশন তৈরি করছে আর নানান রকম এজেন্ডাজ, তো সেটা দ্য হিউমার ইন ইট ভীষণ সিরিয়াস, মানে কেউ কাউকে কুকুরে কামড়ে দিচ্ছে, কাউকে কিছু, মানে ইস্যুস গুলো ওদের কাছে সিরিয়াস, বাট দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড, আমরা সবাই ভীষণ সময়টা পড়েছে ওই জায়গাটুকু, ছাগল আর বাঁধা পরে আমরা সবাই এগুলো যে ওদের কাছে কত সিরিয়াস ইস্যু, যেমন ছাগল সমস্যা, রাইট হ্যাঁ, রাইট, ভেরি, মানে ওটা ভীষণ সিরিয়াস ইস্যু না। ভীষণ সিরিয়াস। হ্যাঁ, আর আমি ল্যাঙ্গুয়েজটা এতই কারণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। কারোর ওই পাকা প্রাচীর দেওয়ার সামর্থ্য নেই, খুব কাঁচা প্রাচীর দিয়েছে লতা পাতা দিয়ে, ছাগল তো ঢুকে যাচ্ছে, এবং Yes. হ্যাঁ, এইসব ব্যাপারগুলো আর কি। ছাগলে ছবি খেয়ে গেল, মানে একটা ইম্পর্টেন্ট ঠাকুরের ছবি বোধহয় সে খেয়ে গেল, মানে the picture you painted, মানে এতটাই ভিভিড মনে হচ্ছে, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি এদেরকে। আর এই ক্যারেক্টার গুলো আপনি অত্যন্ত ভালো করেছেন। তবে আমি আপনাকে একটু বলবো অনঙ্গমোহনের জার্নি নিয়ে যদি আপনি একটু বলেন, যেভাবে লিখেছেন আমার মনে হয়েছে আমি রিলেট করেছি অনঙ্গমোহনের সঙ্গে অনেক বেশি। বাহ, ধন্যবাদ, অনেক আমি ধন্যবাদ। আমি যখন অনঙ্গমোহনকে, যখন আমি ভাবলাম যে অনঙ্গমোহন যদি যতদিন বেঁচে থাকে, তখন আমার বড্ড কষ্ট হয়, কারণ আমার লিখতে খুব কষ্ট হয়। অনঙ্গমোহনের ভাষা, অনঙ্গমোহনের ক্যারেক্টার, ওর বিহেভিয়ার, এই সমস্ত গুলো আমার লিখতে কষ্ট হয়। তখন একটা সময় এলো, আমি ভাবলাম এইবার অনঙ্গমোহন চ্যাপ্টারটাকে আমি শেষ করতে পারি এইভাবে। এবং অনঙ্গমোহন যখন আর আসবে না আমার বাকিটায়, আমার সত্যি খুব কান্না পাচ্ছিল। অনঙ্গমোহনকে আমি যখন করে ফেললাম, যে চ্যাপ্টার শেষ করে দিলাম, একটা যেন অধ্যায় শেষ হয়ে গেল আমার, এই আর কি। পরে আবার অনঙ্গমোহনকে এনেছিলাম ওই যে শহীদ বেদি বলে যে জায়গাগুলো, নিজেদের মধ্যে কথা নিজেদের মধ্যে যে ডায়ালগ গুলো আছে ওখানে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা মন দিয়ে পড়েছেন বলে আমি কৃতজ্ঞ, এবং এই ধরনের ইন্টারাকশন ভীষণ ভালো লেগেছে আমারও। এটা নিয়ে হয়েছে দু চারটে এইভাবে ওই ইয়েতে, এরকম জুমে কখনো কোথাও হয়নি। আমি এমনি একটা জায়গায় করেছিলাম, একটা এশিয়াটিক সোসাইটিতে একটা অনুষ্ঠান হয়েছিল, আর এতে হয়েছিল ওই কি যেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু একটা জায়গায় হয়েছিল, যারা পার্টিশন নিয়ে কাজপত্র করে। কিন্তু এখানে আপনাদের কথাবার্তা গুলো শুনে আমার ভীষণ ভালো লাগে। মানুষ আছেন, তারা হয়তো যে কজন আছেন তারা খুব মন দিয়ে পড়েছেন আর কি, খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। রঞ্জিত দা এসেছিলেন আজকে, জয়েন করেছেন? রঞ্জিত দা, আমি জয়দীপকে জিজ্ঞেস করছি। রঞ্জিত দাকে আমি এক্ষুনি টেক্সট করেছি, কিন্তু আমরা কোনো মেসেজ পাইনি। আমি একবার টেক্সট চেক করছি, কিছু বলেছেন। আমিও থ্যাংক ইউ দিতে চাই স্বপ্নবাবুকে, খুবই ভালো আলোচনা হলো আজকে। আর আমাদের সময়সীমাও শেষ হয়ে এসেছে, তো আমাদের কি এবার র্যাপ আপ করা উচিত, জয়দীপ দা? হ্যাঁ, আমি বলবো যে আপনার সুস্থতা তো কামনা করবই, আর বিপ্লবকে নিয়ে যদি আপনি এগোতে চান, বিপ্লবের জার্নি, আমরা বিপ্লবের আর্ক অফ হিজ লাইফ আমরা খুবই আশা করব আপনি লিখবেন, এটুকু তো বলতেই পারি। আর হ্যাঁ, বিপ্লবকে তো আমি বোধহয় 2010 নাগাদ বিপ্লবকে আমি শেষ করে দিচ্ছি। বাবরিটা 2019 হ্যাঁ হলো। আমাদের এখানে 2010-11 সালে এই রিফিউজি কলোনি গুলো সব বিক্রি বাট্টা করার সুযোগ, পারমিশন পেয়ে গেল, এবং আস্তে আস্তে খুব দ্রুত মাল্টি স্টোরিড হতে লাগলো এখানে। হ্যাঁ, এখানেই তো আমি শেষ করেছি। তারপরে বাদ বাকি যেটা হয়েছে আমি, হ্যাঁ, আর আমি আমাকে নিয়ে আর কি লিখবো, এখন তো আমার চলে যাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা, আমি একটা কথা কি বলতে পারি? হ্যাঁ বলুন জয়দি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আপনার প্রথম একটা কথা হলো, আগে আপনাকে জানাই আপনার পারিবারিক চালচিত্র।
আমি এত লেখা পড়েছি, কবিতা পড়েছি, মানে ওটা তো গদ্য কবিতা, ওটার মতো ভালো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা আমি কখনো দেখিনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কাছে একটাই প্রশ্ন, আপনার যে প্ল্যানগুলো ছিল যেগুলো করতে পারছেন না, এখন অনেক ঘোস্ট রাইটার পাওয়া যায়, তো আপনি তাদের সঙ্গে কথা বলে তাদের আপনার লেখার যা ইচ্ছে সেটা তাদের বলে দিলে তারা কিন্তু আপনার হয়ে লিখে দেবে। সেইটুকু যদি করেন তাহলে আমাদের মতো পাঠকরা কিন্তু এটা ওই অনেক ওই ওই উপকৃত। ঘোষরা এটা আমাদের বাংলা পাবলিকেশনের অবস্থা খুব ভালো নয়, ওটা একদম নন প্রফেশনাল। এটা ব্যবস্থা করলে পাবলিশারকেই ব্যবস্থা করতে হবে, সেটা আমার নিজের ইনিশিয়েটিভ নিয়ে করা সম্ভব নয়। আমি একজনকে করলাম, ঘোষ রাইটারকে একটা পে করলাম, একটা বই হলো, তারপর পাবলিশারকে। এখন তো আমাদের অদ্ভুত ব্যাপার, আমি দেখুন এই মানে আমাদের এখানে যে সমস্ত মান্য পুরস্কারগুলো আছে সবগুলোই আমি পেয়েছি, তা হ্যাঁ, সত্ত্বেও পাবলিশারদের যেটা হয়, ওরা এখন ভূত প্রেত তন্ত্রমন্ত্র এগুলোর একটা জোয়ার হ্যাঁ, চলছে এখানে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন ওদের বই ভীষণ রকম বিক্রি হয়, এবং আমার যে পাবলিশার যে তারাও এখন ওই দিকেই মন দিয়েছে আমাকে। এই ঘোষ আপনি যেটা বলেছেন সেটা হ্যাঁ, আমি ওদের একবার বলেছিলাম, কিন্তু সেটা ওরা আচ্ছা, কিছু করেনি। এটা আমার নিজের আচ্ছা, ইয়ে করে সম্ভব হবে না। ওকে। আমাদের মানে খুবই মনে দুঃখ হচ্ছে এটা জেনে যে আপনি আর কলম ধরবেন না। আর আহ, মানে এখন ভারতবর্ষে তো আর একটা জলের উপর পানি লেখার সময় হয়ে গেছে না, ভারতবর্ষের বর্তমান পরিপ্রেক্ষিতে। তো সেটা তো আমরা ভীষণভাবে চাই আপনার কলম থেকেই বেরোক, কিন্তু আহ, দেখা যাক যদি সেরকম আমরা সবাই মিলে আপনাকে কিছুভাবে কোনোভাবে হেল্প করতে পারি। ঠিক আছে? জয়া বসু বলছেন আপনি, আপনার মুখটা আমি দেখতে পাচ্ছি না। আমি আসলে শরীরটা আমার বেশি ভালো নেই, আমি ঠিক মুখ দেখানোর সিচুয়েশনে নেই, একটু অগোছালো হয়ে আচ্ছা রয়েছি। আম, আমার আচ্ছা, আরেকটা ঠিক আছে। পরিচয় হলো, আমি দেবেশ রায়ের আমার মামা, যিনি মারা গেছেন তাই কয়েক নাকি? বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আহ, ও তো যাই হোক, আপনাকে অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত ভালো একটা, একটা না, আপনার প্রচুর উপন্যাস আমি পড়েছি, প্রত্যেকটি একেবারে হৃদয়গ্রাহী যাকে বলে। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা অত্যন্ত মন ছুঁয়ে যাওয়া লেখা, মানে কতবার যে চোখে জল চলে এসছে। ইনফ্যাক্ট আমার দাদু ঠাকুমা এরা সবাই আপনার ইস্ট বেঙ্গলেরই লোক, মামার বাড়ি এবং বাবার বাড়ি দুপক্ষই, সুতরাং ওটার প্রতি তো একটা দুর্বলতা থাকবেই। এত বছর হয়ে গেছে, কোনোদিন যাইনি বাংলাদেশে, তাও আপনার লেখা পড়লে মনে হয় মাঝে মাঝে যে ওখানে পৌঁছে গেছি। তো অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জয়াদি। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি আবার ধন্যবাদ জানাতে চাই স্বপ্নবাবুকে আমাদের সাথে আজকে এতটা সময় কাটানোর জন্য। হ্যাঁ, তো অনেক রাত্রি আমিও হয়ে খুব গেছে, ভালো ধন্যবাদ, সময় দেওয়া অনেক রাত্রি হয়ে গেছে। অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ। আর আপনার সুস্থ হয়ে থাকুন, আর আমাদের আরো এরকম লেখার গিফট দিন, এইটুকু প্রার্থনা করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার yeah. অনেক ধন্যবাদ। ওই এনএবিসি তে যে বাংলা সেশনগুলো হয়, সেগুলো একটা নমনম করে হয়। হ্যাঁ, 20-25-30 জন লোক থাকে, কোনো প্রশ্ন টস্ত কিছু থাকে না, কোনো এরকম থাকে না, ভীষণ মেকানিক্যাল ওটা হয়। হ্যাঁ, খরচা করেন হোটেল ফোটেল দিয়ে, যাতায়াতের খরচা টরচা দিয়ে সেটা হয়। কিন্তু আজকে যেটা হলো সেটা খুবই ভালো হলো, আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Thank you. আমি এবারে রাখবো, আমার এখন ইয়ে Right. হ্যাঁ হুম, হ্যাঁ আমাদের এখানে রাত্রি প্রায় প্রায় 11টা হয়ে গেছে। Wow. আমার তো ওষুধপত্র খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। ভালো থাকুন।